আচ্ছা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 7-এরই তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে বায়ুর চাপ। দেখো, আমরা জল ছাড়া যেমন বাঁচতে পারি না, সেরকম বাতাস ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি না। কিন্তু বাতাসকে কি আমরা চোখে দেখতে পাই? চোখে দেখতে পাই না। বাতাসকে আমরা অনুভব করি। এই যে বায়ুর একটা ওজনও আছে, একটা চাপও আছে। এই বায়ুর চাপই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই বায়ু প্রতি বর্গমিটারে 1 কিলোগ্রাম করে চাপ দেয়, কিন্তু সেটা কি আমরা বুঝতে পারি? প্রতি বর্গমিটারে 1 কিলোগ্রাম করে বায়ু চাপ দিচ্ছে, সেটা কি আমরা বুঝতে পারি? বুঝতে পারি না, কিন্তু বাতাসকে আমরা অনুভব করতে পারি। এবার এই বায়ুর চাপটা কি? বায়ু নয় চাপ দিচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1 কিলোগ্রাম করে, কিন্তু বায়ুর চাপটা কি, জিনিসটা কি? ভূপৃষ্ঠের যে কোনো স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডলে যে ওজন পড়ে সেটাই হচ্ছে বায়ুচাপ। আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আগেই জেনেছি। বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে কটা স্তর আছে, এগুলো জেনেছি। এই বায়ুমণ্ডলের যে ওজন পড়বে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। মানে ধরো এই যে জায়গাটা, এই ধরো একক ক্ষেত্রফল, এর ওপর লম্বভাবে বায়ুমণ্ডলের যে ওজন পড়বে সেটাই হচ্ছে বায়ুচাপ। এই বায়ুচাপ আমরা কীভাবে পরিমাপ করব? ভূপৃষ্ঠের যে কোনো স্থানে আমরা বায়ুচাপ, সঠিকভাবে বায়ুচাপ নির্ধারণ করতে পারবো ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে। বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে। কিন্তু এই বায়ুচাপ পরিমাপের একটা একক আছে। যেরকম তুমি বাজারে গিয়ে ধরো বলো 1 কিলোগ্রাম চিনি দিন বা 1 কিলোগ্রাম মাছ দিন, তাহলে কিলোগ্রামটা কি একক, সেরকম বায়ুচাপ মাপারও একক আছে, সেটা হচ্ছে মিলিবার। বায়ুর যে উচ্চচাপ দেয় সেটা কি? যখন বায়ু 1013 মিলিবারের বেশি চাপ দেয় তখন সেটা উচ্চচাপ, আর যখন বায়ু 986 মিলিবার বা তার কম চাপ দেয় তখন সেটা নিম্নচাপ। এবার এই যে বায়ু চাপ দিচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি না। কেন পাচ্ছি না? এই যে ধরো আমি বসে আছি, চারিদিকে বাতাস আমাকে একটা চাপ কিন্তু দিচ্ছে, কিন্তু আমি অনুভব করতে পারছি না। কেন পাচ্ছি না? বাইরে দিয়ে বাতাস আমায় চাপ দিচ্ছে এবং শরীরের ভেতরেও বাতাস আছে, যেও আমাকে চাপ দিচ্ছে। এই যে বাইরের বাতাস যতটা পরিমাণ আমাকে চাপ দিচ্ছে, শরীরের ভেতরে বাতাসও ঠিক ততটা পরিমাণ চাপ দিচ্ছে। মানে ভেতরে শরীরের অভ্যন্তরের যে চাপ, বাইরের চাপ সমান পরিমাণ। তার জন্য আমরা বায়ুর চাপটা অনুভব করতে পারছি না। এটা যদি কোনোটা কম বেশি হয়, ধরো বাইরের বায়ুর চাপটা যদি বেশি হয়, ভেতর চাপটা যদি কম হয়, তখনই আমরা বায়ুর চাপটা অনুভব করতে পারবো। কিন্তু যেহেতু এটা সমান পরিমাণ, তাই আমরা অনুভব করতে পারছি না বায়ুর চাপটা। দেখো, আমাদের পৃথিবী তো গোলাকার, পৃথিবীর আবর্তন বেগ কিন্তু সর্বত্র সমান নয়, এটা আমরা আগেও জেনেছি। এই যে গোলাকার পৃথিবীর একদম মাঝ বরাবর কি গেছে? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি, আর যত দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে যাওয়া যায় ততই আবর্তন বেগ কম। এই যে নিরক্ষরেখা বা পৃথিবীর মাঝ বরাবর জায়গাতে ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা বাতাস দ্রুত বাইরের দিকে ছিটকে যেতে চায়। বুঝতে পেরেছ? মানে নিরক্ষরেখার ওখানে গায়েতে, নিরক্ষীয় অঞ্চলে যে ভূপৃষ্ঠের গায়ে বাতাস লেগে থাকে সেটা দ্রুত গতিতে ছিটকে যেতে থাকে, ফলে বায়ুর চাপটা কম থাকে। কিন্তু যত আমরা ক্রান্তীয় অঞ্চলের দিকে যাচ্ছি, আবর্তন বেগ কম, সেইখানে ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা বাতাসে ছিটকে যাওয়ার পরিমাণটা কম। নিরক্ষীয় অঞ্চলে ছিটকে যাওয়ার পরিমাণটা যেরকম বেশি, এখানে ছিটকে যায় কিন্তু পরিমাণটা কম, কিন্তু এখানে বায়ুর চাপ বেশি। মানে উল্টো, যেখানে বায়ু ছিটকে যায় বেশি সেখানে বায়ুর চাপ কম, যেখানে ছিটকে যায় কম সেখানে বায়ুর চাপটা বেশি। বুঝতে পেরেছ?
তো এখান থেকেই উচ্চচাপ আর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, আর ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। আমাদের পৃথিবীতে মোট 7টা বায়ুচাপ বলয় আছে, 4টে উচ্চচাপ বলয়, 3টে নিম্নচাপ বলয়। এবার আমি একটু বৃষ্টি সম্পর্কে বলি তোমাদের। আমাদের এই যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস শুষ্ক বায়ুর থেকে কিন্তু হালকা হয়, তাই দ্রুত ঊর্ধ্বগামী হয়। মানে এটা বুঝতে পারছো, মানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু শুষ্ক বায়ুর থেকে বেশি হালকা, তাই দ্রুত গতিতে কিন্তু ঊর্ধ্বগামী হয়। এবার আমাদের বায়ুমণ্ডলের ওপরে ঠান্ডা বাতাস থাকে, সেইখানে এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যাচ্ছে ঠান্ডা বাতাসের সাথে মিশে গিয়ে সেটা মেঘে তৈরি হয়। এবার সেখানে ধূলিকণার সাথে এই মেঘগুলো মিলিত হয়ে ভেসে ভেসে বেড়ায়, পরে সেগুলো জলকণায় পরিণত হয়। যখন সেই জলকণা একে অপরের সাথে মিশে গিয়ে ভারী হয়ে যায় তখন বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে কীভাবে সূর্যের তাপে জল গরম হয়ে ওপরে যাচ্ছে বা সেটা বৃষ্টি আকারে আবার নেমে আসছে, এটা আমরা আগেও পড়েছি। কিন্তু আমাদের আজকে পড়ার কারণটা হচ্ছে এই বায়ুর চাপটা নিয়ে। যেখানে বায়ুর চাপের পার্থক্য বেশি সেখানে বায়ু প্রবাহের গতি বেশি হয়, দ্রুত গতিতে বায়ু প্রবাহিত হয়। তাহলে যেখানে গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেখানে কি একটা গভীর শূন্যস্থান তৈরি হচ্ছে, কারণ বাতাস ঊর্ধ্বগামী হয়ে গেছে, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, বাতাস ঊর্ধ্বগামী হয়ে গেছে, তাই সেখানে একটা গভীর শূন্যস্থান শূন্যস্থান হয়েছে। এবার এই শূন্যস্থানকে পূরণ করার জন্য কী হবে, পার্শ্ববর্তী জায়গা থেকে, পার্শ্ববর্তী উচ্চচাপ জায়গা থেকে দ্রুত গতিতে বাতাস ছুটে আসছে। একদিকে গভীর নিম্নচাপের ফলে বাতাস দ্রুত গতিতে ওপর দিকে উঠে যাচ্ছে, আর এইদিকে ফাঁকা জায়গা পূরণ করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে দ্রুত গতিতে বাতাস ছুটে আসছে। এই যে পরিস্থিতিতে এই দুদিকে দ্রুত গতি হওয়ার ফলে এখানে বিধ্বংসী ঝড়ের সৃষ্টি হয়। এইভাবেই বিধ্বংসী ঝড়ের সৃষ্টি হয়। এই পৃথিবীতে এইরকম একটা বিধ্বংসী ঝড় হচ্ছে টর্নেডো, যেখানে প্রচণ্ড দ্রুতগতিতে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য বাতাস দ্রুতগতিতে ছিটকে গেছে, সেটা পূরণ করার জন্য ছুটে আসছে উচ্চচাপ বলয় থেকে বাতাস, সেখানে গভীর টর্নেডো বিধ্বংসী ঝড় তৈরি হচ্ছে। এই যে বায়ুচাপ, এটা আমরা আরেকটু জিনিস দিয়ে আলোচনা করি, তাহলে আরও বেশি তোমাদের ক্লিয়ার হবে। এই যে ধরো পাহাড়ি অঞ্চলে চাল ডাল সেদ্ধ হতে সময় লাগে, মাংস সেদ্ধ হতে আরও বেশি সময় লাগে। তাহলে কি করে সেদ্ধ করা হবে? সেখানকার মানুষরা তো খাবার খেয়ে বাঁচবে, কী করে সেদ্ধ করা হবে? এইখানে আমরা প্রেশার কুকারকে ব্যবহার করে দেখাবো কী করে বায়ুর চাপ তৈরি করে আমরা খাবারটা তৈরি করব। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ওজন এবং বায়ুর ঘনত্ব, বায়ুর চাপ সব বৃদ্ধি পাচ্ছে। বায়ুর চাপ নয়, বায়ুর ঘনত্ব আর ওজন বৃদ্ধি পায়। দেখো, এই যে যত পাহাড়ি অঞ্চল মানে উঁচুর দিকে উচ্চ, তাহলে বায়ুর ওজন বৃদ্ধি পাচ্ছে। ওজন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, যে ওজন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, ওখানে বায়ুর চাপটা কমে যাচ্ছে। প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেন্টিমিটার করে বায়ুর চাপ কমতে থাকে, মানে যত উঁচুর দিকে যাচ্ছে তত বায়ুর চাপটা কমতে থাকছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? চাল ডালটা সেদ্ধ হবে কি করে? এখানে জলের স্ফুটনাঙ্কটা যথারীতি কমে যাবে। এখানে মানে 100 সেলসিয়াসের কম উষ্ণতাতে জল ফুটে যাচ্ছে, যেখানে আমাদের এখানে জল ফুটতে 100 সেলসিয়াসের বেশি তাপমাত্রা লাগছে, পাহাড়ি অঞ্চলে 100 সেলসিয়াসের কম উষ্ণতায় জল ফুটতে থাকে। তাহলে স্বভাবত জিনিসপত্র সেদ্ধ হবে না।
তখন কি করা হয়, প্রেশার কুকারে কৃত্রিম উপায়ে আমাদের জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে বায়ুর চাপকে বাড়িয়ে খাবার সেদ্ধ করা হয়। তাহলে বুঝতে পারছো বায়ুর চাপকে কীভাবে বাড়িয়ে আমরা খাবারকে সেদ্ধ করছি। ঠিক একইভাবে আরেকটা বায়ুর চাপের কথা বলি, কীভাবে বায়ুর চাপটা আমরা অনুভব করব। এই যে টিকটিকি দেওয়াল বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেয়ে বেয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে দেখবে টিকটিকির পায়ের তলায় ছোটো ছোটো ছিদ্রযুক্ত একটা মানে পায়ে একটা প্যাডের মতো আছে, মানে ছিদ্র আছে। এবার কি টিকটিকি যখন দেওয়ালে উঠছে এরম করে চাপ লাগছে, ছিদ্র থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে, কিন্তু টিকটিকিটা নিচে পড়ে যাচ্ছে না। কেন পড়ছে না? সমান পরিমাণ বাতাস বাইরে থেকে ওকে চাপ দিচ্ছে, তাই কি হচ্ছে, টিকটিকি ইজিলি দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে। এই চাপটা আছে বলেই কিন্তু টিকটিকি দেওয়াল বেয়ে উঠতে পারছে। তো বোঝা যাচ্ছে কিভাবে সর্বত্রই বায়ুর চাপ আছে কিন্তু আমরা অনুভব করতে পারি না, বা বায়ুর চাপ কিভাবে আমরা বৃদ্ধি করে আমরা বায়ুর চাপকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চালাচ্ছি। বুঝতে পেরেছ? ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। আবার আগামী দিন আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব।